ওকে, আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম খেয়াল করো, আমরা কিন্তু প্রতিবার 3টা করে কাজ করছি। একটা হচ্ছে বাম থেকে ডানে, এরকম বাম থেকে মানে বামের স্টার্টিং পয়েন্ট থেকে ডান দিকে কম্পেয়ার করি যে প্রত্যেকটা এলিমেন্ট কি পিভট এলিমেন্টের চেয়ে ছোট অথবা সমান কিনা। যদি ছোট অথবা সমান হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, আর যদি বড় হয় তাহলে থেমে যাব, নতুন স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করব। ওকে, 1 নাম্বার কাজ এটা। 2 নাম্বার কাজ হচ্ছে এই অ্যারের ইন্ডিং পয়েন্ট থেকে সবসময় খুঁজি যে ইন্ডিং উপাদানটা কি পিভট এলিমেন্টের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা এক এক করে ডিক্রিমেন্ট করে সামনে এগিয়ে যাই, তাই না? আর যদি ছোট পাই তাহলে থামায় দেয় আমাদের কন্ডিশন, বা আমাদের লুপটা থেমে যায় এবং একটা নতুন ইন্ডিং পয়েন্ট নির্বাচন করি, ওইটাকে নতুন ইন্ডিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করি। তারপরে 3 নাম্বার কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং ইন্ডিং পয়েন্টের মধ্যে জায়গার অদল বদল করি, মানে ভ্যালুটা সরায় নিয়ে একজনের আরেকজনের কাছে নিয়ে যায়, ভ্যালুটার মধ্যে অদল বদল করি। কিন্তু একটা কথা তোমাদের বলি নাই, সেটা হলো আমাকে ভ্যালুটা অদল বদল করতে হলে জানতে হবে স্টার্টিং পয়েন্ট যাতে কখনোই ইন্ডিং পয়েন্টের চেয়ে বড় হয়ে না যায়, অর্থাৎ স্টার্টিং পয়েন্টটা যাতে ইন্ডিং পয়েন্টের চেয়ে বড় না হয়, এটা মাথায় রেখো। এখানে এই ঘটনাটাই ঘটছে, স্টার্টিং পয়েন্ট ইন্ডিং পয়েন্টকে ক্রস করছে এবং দেখা যাচ্ছে যে স্টার্টিং পয়েন্ট ইজ গ্রেটার দেন ইন্ডিং পয়েন্ট, তার মানে 9 2 এর চেয়ে বড়। আবার যদি তুমি এটাও চিন্তা করো ইন্ডেক্সের কথা, 6 মানে স্টার্টিং আমার 6 আর ইন্ডিং হচ্ছে 5, তার মানে আমার স্টার্টিং পয়েন্টটা ক্রস করছে ইন্ডিং পয়েন্টকে এবং এটা গ্রেটার দেন ইন্ডিং পয়েন্ট, এটা হয় না। একটা অ্যারের কথা চিন্তা করো, একটা অ্যারের 0তম ইন্ডেক্স যদি 8 এর চেয়ে বড় হয়, এটা কি অদ্ভুত না? এটা হয় না কখনো, সব সময় নিচের ইন্ডেক্স গুলো লেস দেন হবে বড় ইন্ডেক্সের চাইতে। তার মানে হচ্ছে এখানে আমি সপিং করতে পারবো না, এখানে স্টার্টিং পয়েন্টের যে ভ্যালুটা, এই ভ্যালুটার সাথে ইন্ডিং পয়েন্টের ভ্যালুর সোয়াপিং হবে না। বাট সোয়াপিং হবে, সোয়াপিং হবে কার সাথে জানো? সোয়াপিং হবে হচ্ছে পিভট ভ্যালুর সাথে ইন্ডিং পয়েন্ট ভ্যালুর। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে এটা লিখে দিছি। হেয়ার উই সি দ্যাট স্টার্টিং পয়েন্ট ক্রস দ্য ইন্ডিং পয়েন্ট and starting point is greater than ending point, then swapping is not done between starting and ending point, but swapping is done between pivot point and end point value। অর্থাৎ সোয়াপিং হবে, তবে পিভট ভ্যালুর সাথে এন্ড পয়েন্টের ভ্যালুর মধ্যে সোয়াপিং হবে, আগের মতো স্টার্ট আর এন্ড এর মধ্যে হবে না। তোমরা কি এটা ধরতে পারছো কথাটা? জি স্যার, বুঝতে পারছি। গুড, তাহলে কি হবে? তাহলে আমার আগের নিয়ম অনুযায়ী 2 আর 9 এর জায়গা পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ আমার স্টার্ট ভ্যালু ইন ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে, বা স্টার্টিং এন্ড ইন্ডেক্স ইন্ড ইন্ডেক্সের চেয়ে বড় হয়ে গেছে, এটা হয় না। তাই আমার কি করব, এই 2 কে আমি এই পিভটের সাথে সোয়াপিং করব, তার মানে 2 চলে আসবে 7 এ আর পিভট 7 চলে যাবে 5 এ। এই তো একটা ঘটনা ঘটে গেল। এখন আমার নতুন পিভট পয়েন্ট কততে পাবো আমি? 5 নাম্বার ইন্ডেক্সে। তার মানে এখন আমার পিভট, আগে ছিল পিভট ইন্ডেক্স 0, এখন পিভট ইন্ডেক্স হচ্ছে 5। এখন আমাকে একটা জিনিস দেখতে হবে, এখন দেখতে হবে যে এই যে পিভট ইন্ডেক্স 5 আছে, এর ভ্যালু হচ্ছে 7, এই পিভট ভ্যালুর বাম দিকে পিভট ভ্যালুর চেয়ে ছোট অথবা সমান সংখ্যা আছে কিনা। আমি দেখলাম 2 এর ছোট, 6 এর ছোট, 7 এর সমান, 5 এর ছোট, 1 এর ছোট, অর্থাৎ একটা জিনিস পেলাম যে পিভট ভ্যালু 7 এর বাম দিকের সমস্ত সংখ্যা তার চেয়ে ছোট অথবা সমান। এটা কি রাইট? স্যার ইয়েস। আবার এবার ডান দিকের দিকে তাকাও তুমি, পিভট ভ্যালুর ডান দিকের যে সংখ্যা 9, 15, 10 সবগুলো সংখ্যা পিভট ভ্যালুর চেয়ে বড় কিনা এটা দেখবো। এক্ষেত্রে কিন্তু সমান চিন্তা করব না, একটু মাথায় ভালো করে ঢুকায় নাও। আগেরটার ক্ষেত্রে বলছি আমি 7 এর আগের সমস্ত সংখ্যা 7 এর চেয়ে ছোট অথবা সমান কিনা এটা চেক করতেছি, আর এখানে বলতেছি 7 এর পরে সমস্ত সংখ্যা 7 এর চেয়ে বড় কিনা। সমান কিন্তু বলি নাই, এটা মাথায় রাখো, সমান এখানে আসবে না, কন্ডিশন ভুল হয়ে যাবে তাহলে। ঠিক আছে? একই রকম সংখ্যা থাকলে প্রবলেম হয়ে যাবে, একই রকম সংখ্যাকে আমি বাম দিকেই রাখবো, মানে ছোটর দিকেই রাখবো। ঠিক আছে? তো এখানে সব বড়, তার মানে হচ্ছে পিভট ভ্যালুর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বা পজিশন হচ্ছে A5 নামক ইন্ডেক্স।
তার মানে আমার 7 এর সঠিক জায়গা পেয়ে গেছি। এই কথার মানে হচ্ছে পুরো অ্যারেটা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এটা হচ্ছে প্রথম সাব অ্যারে বা সাব লিস্ট, 0 নামক ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, এবং দ্বিতীয় সাব লিস্ট হচ্ছে 6 থেকে 8 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত। আর এই 5 এর ইন্ডেক্সে যে আছে পিভট ভ্যালু 7, এটার অ্যাকচুয়াল পজিশন এটাকে আমরা আর হাতই দিব না, ওর জায়গা আমরা পেয়ে গেছি। শর্টিং এর ক্ষেত্রে ও অলরেডি শর্টেড হয়ে গেছে। ওকে, বুঝাতে পারছি? জি স্যার। গুড। এই যে লাইনটা তুমি এখন দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাই আমি তোমাদেরকে শুরুতে যখন ডেফিনেশন দেই তখন খুব সিম্পলি মুখে মুখেই বলে দিছি। আমি 10 কে পিভট নির্বাচন করলাম, এটাকে মাঝখানে নিয়ে এসে বাম দিকে সব ছোট সংখ্যা রাখলাম, ডান দিকে সব বড় সংখ্যা রাখলাম। এখন এটাই তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এটাই তার অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এটাকে ধরবো না, আর বাকি লিস্টের উপর একই অপারেশন চালাবো। এখন বুঝতে পারছো অপারেশনটা কত জটিল? তখন না আমাকে মেহেজাবিন বললো, স্যার যদি 1 নাম্বারটাকে পিভট নির্বাচন করি, ডান দিকে বিশাল একটা লিস্ট হবে, এটা কি হবে কিনা? আমি তো বলছিলাম র্যান্ডম যে কোনো সংখ্যা নেওয়া, যাই নেও না কেন। এই কাজটা তো মুখে বলছি আমি ডেফিনেশনের সময়, এই কাজটা এতগুলো ধাপ অতিক্রম করে আমি এইখানে এসে এই রেজাল্টটা পাইলাম যে 7 এর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এটা। এখন দুইটা সাব এরে ভাগ হইলো। এখন কি করব নাদিম, বলো দেখি এখন কি করব? সাইফুল জি বলো স্যার, দেখি এখন কি কোশ্চেনটা একটু করব? আবার। সাইফুল কি জি স্যার, করব? কোশ্চেনটা একটু আবার বলে দিতেছে। এখন কি করব? এখন তো এই লিস্টটা পেলাম, এখন কি করব? 7 কে তো ধরবো না, 7 অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আছে, 7 এ শর্টিং অবস্থায় আছে অলরেডি, তার জায়গা 5 পারফেক্ট জায়গা। এখন এই দুই সাব লিস্ট নিয়ে আমি কি করব? স্যার দুইটাকে কি ভাগ করব নাকি? অলরেডি ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভাগ এটাকেই তো বলে, হয়ে গেছে। শুনো, এটাকেই বলে পার্টিশনিং টেকনিক, যেটা হচ্ছে কুইক শর্ট অ্যালগরিদমের মেইন ব্যাকবোন। এটাই হচ্ছে বেস, এটার উপর কুইক শর্ট দাঁড়ায় আছে। এখন ভাগ হয়ে গেছে মানে তোমার কাজ সহজ। এখন তুমি আবার 0 থেকে 4 পর্যন্ত যে সাব লিস্টটা আছে, এই লিস্টটাকে আলাদা করে নিয়ে একই প্রক্রিয়া প্রথম থেকে আবার চালাবে। এই নতুন পিভট, যদি 2 কে পিভট বলো বা 2 কে পিভট হিসাবে নির্বাচন করো এই ছোট লিস্টটার জন্য, তাহলে এই 2 এর অ্যাপ্রোপ্রিয়েট জায়গা খোঁজার জন্য পুরা লিস্টটাকে একই প্রক্রিয়া বারবার চালাতে হবে। স্যার তাহলে এটা তো স্যার বিশাল হয়ে যাবে স্যার। বিশালই তো, আবার এটা তো একটা বিশাল অ্যালগরিদম অবশ্যই। এটাকে কি ছোট বলতেছো? একই ভাবে এখান থেকেও আমি আবার ছোট লিস্ট পাবো, আবারও ভাগ হবে এটা একই ভাবে। এই 6, 7 আর 8 এই যে সাব লিস্ট 2 আছে, এর উপরও করতে আলাদাভাবে হবে। অপারেশন চালাবো আমি। একই অপারেশনটা কি? একই অপারেশনটা হচ্ছে 1 নাম্বার কাজ প্রথম একটা পিভট নির্বাচন করা, 2 নাম্বার কাজ পিভট নির্বাচনের পর স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে বাম দিক থেকে ডান দিকে কম্পেয়ার করব পিভটের সাথে, যে ওই এলিমেন্ট গুলা ছোট বা সমান কিনা। ছোট অথবা সমান কিনা। যদি ছোট অথবা সমান পাই এক এক করে ইনক্রিমেন্ট হবে, আবার ইনক্রিমেন্ট হওয়ার পর ওই এলিমেন্টের সাথে তুলনা করব। কতক্ষণ এটা চলবে? যখনই বড় এলিমেন্ট পাবো তখনই আমি থেমে যাব এবং নতুন স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করব। দ্বিতীয় কাজ, এন্ডিং পয়েন্ট থেকে ডান দিক থেকে বাম দিকে আমার উপাদানগুলোকে কম্পেয়ার করব, যে উপাদানগুলো পিভট এলিমেন্টের চেয়ে বড় কিনা। যদি বড় পাই এক এক করে ডিক্রিমেন্ট হবে ইন্ডেক্স, এবং ডিক্রিমেন্ট করার পর নতুন ভ্যালুর সাথে আবার কম্পেয়ার করব। কতক্ষণ কম্পেয়ার চলবে? যখন আমি পিভট এলিমেন্টের চেয়ে ছোট এলিমেন্ট পেয়ে যাব তখনই আমি কম্পেয়ার করা বন্ধ করব এবং নতুন এন্ডিং পয়েন্ট নির্বাচন করব। দ্বিতীয় কাজ হলো। 3 নাম্বার কাজ হলো এখন চেক করে দেখব স্টার্টিং পয়েন্ট কি এন্ডিং পয়েন্টের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট নিজেদের মধ্যে জায়গার অদল বদল করবে। আর যদি ছোট না হয়, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের চেয়ে বড় হয়ে যায়, তাহলে কি হবে? পিভট এলিমেন্টের সাথে এন্ডিং পয়েন্টের জায়গার অদল বদল হবে। এই হচ্ছে পার্টিশনিং টেকনিক। ক্লিয়ার? জি স্যার। বেশ জটিল এক কথায় বলে ফেললাম আমি সবগুলো। 3টা কাজ, এটা যে মাথায় রাখবে ও এই কাজ পারবে অবশ্যই, কোনো ভুল নাই এর মধ্যে। ঠিক আছে? এখন তোমার আর আসলে পরীক্ষার হলে এত বড় করে দেওয়ার দরকার। পরীক্ষার হলে স্যাররা তোমাকে এত বড় ডাটা দিবে না, চিন্তা করো না। আমি অনেক বড় ডাটা নিয়ে কাজ করছি,
যে ডাটা নিয়ে কাজ করছি সেটার মধ্যে সব ধরনের উত্তর আছে, এই জন্য এত বড় ডাটা নিয়ে কাজ করছে। ওকে, এখানে লিখে দিচ্ছি নাও অ্যাপ্লাই দ্য সেম প্রসেস অন সাব লিস্ট 1 এন্ড সাব লিস্ট 2, মানে একই প্রসেস এই দুইটা সাব লিস্টের উপর আলাদা আলাদা ভাবে প্রয়োগ হবে। এবং এটা কি বলে পার্টিশনিং টেকনিক, এই যে এইভাবে যেটা আমি পেলাম, the which is the backbone of quick shot algorithm, যেটাকে কুইক শটের ব্যাকবোন বলা হয়। অনেক সময় পরীক্ষার হলে ঘুরে কোশ্চেন করতে পারে পার্টিশনিং শর্ট অ্যালগরিদম লেখো। কি বলছি বুঝতে পারছো? পার্টিশনিং শর্ট অ্যালগরিদম লেখো। কুইক শর্টের আরেকটা নাম পার্টিশনিং শর্ট অ্যালগরিদম। এটাকে এই জন্যই বলা হয় কারণ এটা হচ্ছে তার বেস, পার্টিশন করে কাজ করা হয়। তো চলো এই কাজগুলো আমরা অ্যালগরিদমটার মাধ্যমে দেখি। অ্যালগরিদমটা খুবই ছোট একটা অ্যালগরিদম, বিশাল একটা অ্যালগরিদম আসলে খুব ছোট না, কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখন অ্যালগরিদমের মধ্যে পাবে, তাহলে তোমাদের জন্য এটা পানির মতো সহজ হবে অ্যালগরিদম বোঝা। এই হচ্ছে অ্যালগরিদমটা, খুব ভালো করে খেয়াল করো অ্যালগরিদম। ওকে, শুরু করলাম, সবাই মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, অ্যালগরিদমটা শুরু করার আগে সবাইকে আমি একটু মানে প্রশ্ন করতে চাই, আবার তোমরা কি বুঝছো কিনা, প্রসেসটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু ফিডব্যাক দাও। সবাই জি স্যার বুঝতে পারছি। জি স্যার একজন বলতেছে, বাকিদের কথা জানতে চাচ্ছি। একটা কথা ছিল, হ্যাঁ কথা বলো। একটা কথা ছিল হুম, স্যার, আমি যখন সাব লিস্ট 1 আরেকবার পড়বো বা সাব লিস্ট 2 আরেকবার যখন পড়বো তখন তো আবার একটা পজিশন বেরোবে, তো এরকম করে স্যার যতবার পড়বে ততবার কিছুটা কি একটা শোনা যায় পজিশন না। বেরোবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এভাবে করে একটা সংখ্যার পর শেষ পর্যন্ত একটা সংখ্যা থাকবে যার তুমি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা স্থানটা পাবে। এইভাবে মানে প্রত্যেকটা সাব লিস্টের উপর একই পদ্ধতি প্রয়োগ করে একেবারে ছোট করতে করতে একটা সংখ্যা পর্যন্ত নিয়ে যাবে, অনেক ছোট হবে। এটা কথা কি বুঝছো সাকিয়া? একই কাজ দুইটা সাব লিস্টের উপর আলাদা আলাদা ভাবে প্রয়োগ হবে এবং ছোট হবে, একেবারে ছোট হয়ে যাবে, শেষ পর্যন্ত চলতে হবে, একই জিনিস। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা গুড, আর কারো কোনো কোশ্চেন? বাকিরা কি বুঝতে পারছো? নাদিম, আসাদ, তামান্না, সাইফুল, পিএল, আমি জি জানি স্যার না বুঝতে পারছি স্যার। এখন আনমিউট, কথা বলে না। সাদিয়া, স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। জানি না কতটুকু বুঝতে পারছো, চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, এখন অ্যালগরিদমটা দেখাই। আমি কিন্তু আবারও একটু রিভিউ করি, তোমাদের তিনটা কাজ করছি সিম্পল। এক নাম্বার, আচ্ছা চলো একই কথা বারবার বলবো না, অ্যালগরিদম দেখি তাহলে ভালো হবে। এই যে চলো অ্যালগরিদম, হ্যাঁ বলো। স্যার সিলভিয়া কিছু বলতে চাচ্ছে স্যার। জি জি বলেন। স্যার সিলভিয়ার মাইক্রোফোনে সমস্যা, এই জন্য মানে ও কোশ্চেন করতে পারতেছে না, ওই যে মেসেজ করছে। মেসেজ করছে না? আচ্ছা ঠিক আছে, মেসেজটা দেখি, মেসেজটা কোথায় আছে। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। সিলভিয়া বলো তুমি আমাকে। এখানে উপাদানগুলাতে দুইটা স্বাদ আছে। প্রথমবার তো পাইভট হিসেবে যেটা নিছি সেটা তো সেট হয়ে গেছে। পরের বার যখন এই সাব লিস্টে করব এই স্বাদটা 4 নাম্বার ইন্ডেক্সে যে বসবে, তারপর পাশাপাশি দুইটা স্বাদ থাকবে এরকম। হ্যাঁ সাত পাশাপাশি থাকবে, রাইট। এই জন্যই কিন্তু আমি এই শর্তটা এরকম দিছি, খেয়াল করো এখানে লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ সমান হলেও তার বাম পাশেই থাকবে পিভট এলিমেন্টের, তার মানে এই স্বাদ বাম পাশেই থাকবে। আর ইন্ডিং পয়েন্টকে কি দিছি দেখছো? ইন্ডিং পয়েন্টকে দিছি আমি সব সময় গ্রেটার দেন, ইকুয়াল টু কিন্তু দেই শুধু গ্রেটার দেন, রাইট, গ্রেটার দেন, তার মানে স্বাদ ডান পাশে আসবে না কখনোই, এই স্বাদ ঠিক 4 পজিশনে আসবে শেষে, ঠিক আছে? সিলভিয়া আর কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা গুড, এখন চলো আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কি অ্যালগরিদমে মিলে আনি। এই দেখো আমি পুরো টেকনিকটার নাম কি ছিল? পার্টিশনিং টেকনিক, তাই অ্যালগরিদমটার মধ্যে একটা মেথড বানাইছি পার্টিশন নামে। ওকে, আচ্ছা এই পার্টিশন মেথডের মধ্যে কি ছিল? পুরা এলিমেন্ট গুলোকে একটা অ্যারেতে রাখছি, অ্যারের একটা নাম ছিল এ, তাই আমি এখানে নাম দিছি অ্যারের এ। আচ্ছা এই অ্যারের 0তম ইনডেক্স কে আমি বলছিলাম লোয়ার বাউন্ড, তাই এখানে আমি প্যারামিটার হিসাবে একটা লোয়ার বাউন্ড নিছি, এবং সর্বশেষ ইনডেক্স কে বলছিলাম আপার বাউন্ড, তাই প্যারামিটার হিসাবে আমি আপার বাউন্ড নিছি। ওকে, তারপর কি কাজ করছিলাম একটু কেউ বলবা কি প্লিজ? যে আমি কি করছিলাম, যে লোয়ার বাউন্ডের যে উপাদানটা, প্রথম উপাদানটা, এটাকে পিভটের মধ্যে রাখছিলাম। অর্থাৎ এই দেখো এই লাইনটা, বুঝো কিনা দেখো, এই লাইনটা বুঝতে কোনো সমস্যা আছে? রাইট, লোয়ার বাউন্ড অর্থাৎ এ অ্যারের 0তম উপাদানকে আমি পিভটে রাখছি 7 কে, তাই এই লাইনটা, ঠিক আছে? তারপর কি করছিলাম, আমি কি করছিলাম, স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করছিলাম। শুরুতে আসো, এই দেখো স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করছিলাম একটা
তারপর একটা ইন্ডিং পয়েন্ট নির্ধারণ করছিলাম, এই যে ইন্ডিং পয়েন্ট, স্টার্টিং এবং ইন্ডিং। তো এই কাজটাই আমি করছি এখানে। অ্যালগরিদমে চলে আসি, এই দেখো স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করলাম, কাকে স্টার্ট করছি, এই যে লোয়ার বাউন্ডের যে উপাদানটা ওটাকে আমি স্টার্টিং ভ্যালুতে রাখছি, আপার বাউন্ডের উপাদানটাকে ইন্ডিং ভ্যালুতে রাখছি, তারপর একটা লুপ চালাইছি। এই লুপের কথাটা তোমরা ভুলে যাও, এখন চিন্তা করো না, এটা ভুলে যাও তোমরা, ঠিক আছে? তোমরা এই লাইনে আসো, এটাকে বলো, এটা কি? তারপর আমরা দুইটা কাজ করছি। এক নাম্বার কাজ হচ্ছে কন্ডিশন চেক করা। কি কন্ডিশন চেক করা? যে স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা কি পিভট ভ্যালুর চাইতে ছোট অথবা সমান কিনা। যদি স্টার্টিং পয়েন্টের ভ্যালুটা পিভট ভ্যালুর চাইতে ছোট অথবা সমান হয় তাহলে জাস্ট ইনক্রিমেন্ট হবে। তার মানে কি ইনক্রিমেন্ট হবে? স্টার্টের ইনডেক্সটা ইনক্রিমেন্ট হবে। তাই করছি, ইনক্রিমেন্ট হয়েছে, আর কোনো কাজ কিন্তু নাই, জাস্ট ইনক্রিমেন্ট করা। ক্লিয়ার? আচ্ছা গুড। যদি তাই হয় আবার একটু খেয়াল করো, এখানে আরেকটা লুপ আছে। এবার ইন্ডিং পয়েন্ট, দ্বিতীয় কাজটা, যদি ইন্ডিং পয়েন্টে যে ভ্যালুটা আছে সেটা পিভট ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করছি? এক এক করে ডিক্রিমেন্ট করছি, সেটাই করলাম, ডিক্রিমেন্ট। 2 নাম্বার কাজ গেল। 3 নাম্বার কাজটা কি অ্যালগরিদমে আমি চেক করে দেখছি, ওই যে ডিক্রিমেন্ট হতে থাকবে, হ্যাঁ ডিক্রিমেন্ট হতে থাকবে, কিন্তু খেয়াল করো 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজটা হচ্ছে যদি স্টার্টিং পয়েন্ট যদি আমার ইন্ডিং পয়েন্টের চেয়ে ছোট হয় তাহলে আমাদের কি হবে? সোয়াপিং হবে। তো সোয়াপিংটা কখন হবে? সোয়াপিংটা কখন হয়? যখন এই দুইটা লুপের কাজ হয় না, অর্থাৎ যখন এমন হয় এই লুপটার কন্ডিশন মিথ্যা, তাহলে কিন্তু আমরা ইনক্রিমেন্ট হবে না। তার মানে আমি কাঙ্ক্ষিত ছোট ভ্যালু পেয়ে গেছি, তাই না? তার মানে হচ্ছে নতুন স্টার্টিং পয়েন্ট নির্ধারিত হলো। আবার যখন এই লুপটা আসে, যদি দেখি যে আমার ইন্ডিং পয়েন্টটা বড় তাহলে ডিক্রিমেন্ট হয়, সামনে যাব। যখন সামনে যেতে যেতে দেখবো যে এইটা ভেঙে গেছে লুপটা, অর্থাৎ আমরা পিভট ভ্যালুর চেয়ে কি ছোট ভ্যালু পাইছি, তখন কি হবে? তখন নতুন ইন্ডিং পয়েন্ট নির্বাচন করব। তখন কিন্তু কাজ হচ্ছে নতুন স্টার্টিং পয়েন্টও পেলাম, নতুন ইন্ডিং পয়েন্টও পেলাম। কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্টটা ইন্ডিং পয়েন্টের চেয়ে ছোট কিনা এটা চেক করে দেখলাম। এটা চেক করে যখন ছোট পেলাম তখনই দুইজনের মধ্যে জায়গার বদল হবে। বাট যদি এমন ঘটনা ঘটে যে এইটা, হ্যাঁ এইটা স্টার্টিং পয়েন্ট ইন্ডিং এর চেয়ে ছোট না, ব্যতিক্রম ঘটনা, সেটা কি হবে? সেই ঘটনা ঘটলে তাহলে কি হবে? আমার এই যে সোয়াপিং এর ব্যবস্থা আছে এখানে দিয়ে দিছি, এটা যে যদি স্টার্টিং পয়েন্ট ইন্ডের চেয়ে বড় হয়ে যায়, এই কন্ডিশন মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কার সাথে সোয়াপিংটা হবে? লোয়ার বাউন্ড বা পিভট এলিমেন্টের সাথে ইন্ডিং পয়েন্টের একটা সোয়াপিং হবে। সেটা আমি তোমাদেরকে এই পয়েন্টে বলছিলাম। কোথায়? এই পয়েন্টটা, এই যে স্টার্টিং পয়েন্ট ক্রস করে গেছে ইন্ডিং পয়েন্টকে, নয় ভ্যালু স্টার্টিং ভ্যালু ইন্ডিং ভ্যালুর চেয়ে বড়, স্টার্টিং ইন্ডেক্স ইন্ডিং ইন্ডেক্সের চেয়ে বড়, তার মানে এখানে স্টার্ট আর ইন্ডের মধ্যে জায়গার বদল হবে না, হবে কার? ইন্ডের সাথে পিভট এলিমেন্টের। এই কথাটা এখানে বলে দিছি আমি। অবশ্যই এটা লুপের বাইরে রাখছি, কারণ এই ঘটনা হইলে তো স্বাভাবিকভাবেই যাবে সোয়াপিংটা, কিন্তু এই ঘটনা ব্যতিক্রম হচ্ছে এইটা, তাই বাইরে দিয়েছি। আচ্ছা এবার আসি বড় লুপটা কেন রাখছিলাম। এই যে বড় লুপটা, এই লুপটা রাখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি কিন্তু এই পর্যন্ত এই ঘটনাটা, এই যে বারবার স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করা, এই যে এখান থেকে দেখাই, একেবারে উপর থেকে আসে, বারবার স্টার্টিং পয়েন্ট নির্ধারণ করা, বারবার ইন্ডিং পয়েন্ট নির্ধারণ করা, একবার করছি, আবার এই ভ্যালুর জন্য স্টার্টিং ইন্ডিং নির্ধারণ করছি, আবার এখানে স্টার্টিং ইন্ডিং নির্ধারণ করছি, আবার এখানে স্টার্টিং ইন্ডিং নির্ধারণ করছি, সোয়াপিং করছি, আবার এখানে স্টার্টিং ইন্ডিং নির্ধারণ করে সোয়াপিং করছি। একই কাজ কিন্তু বারবার হচ্ছে, এবং এই কাজটা আবারও এই দুই সাব লিস্ট বা সাব অ্যারের মধ্যে হবে। তার মানে একই কাজ যেহেতু বারবার হচ্ছে, তার মানে এটা একটা লুপ, তাই এখানে একটা বড় লুপ দিয়ে দিছি। বড় লুপ মানে এই কাজটা বারবার হবে। আর কি কাজ বারবার হবে? এই কাজগুলো হচ্ছে 3টা কাজ, স্টার্টের জন্য একটা, ইন্ডিং এর জন্য একটা, সোয়াপিং এর জন্য একটা। আর এটা হচ্ছে যদি স্টার্টিং পয়েন্ট ইন্ডের চেয়ে কখনো বড় হয়ে যায় তখন এই মানে এই ব্যতিক্রম ঘটনার জন্য এটা রাখছি, যেটা এই লুপের বাহিরে বাট পার্টিশনের মধ্যেই আছে। এই হচ্ছে পার্টিশনিং টেকনিকটা। ঠিক আছে? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে?
আমার স্যার, মনে হয় এইখানে এতটুকু হচ্ছে বুঝতে কারো কোনো সমস্যার কথা না, কারণ এই পুরা সমীকরণগুলো কাজ উপরে আমি করে আসছি প্রসেসিং এ। কেউ যদি উপরে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এটার সাথে হুবহু মিল আছে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে অ্যালগরিদমটা কিন্তু এখনো শেষ হয় নাই। এটা শুধু আমি কুইক শর্ট অ্যালগরিদমে পার্টিশনিং মেথডটা নিয়ে কাজ করলাম। এবার চলো মজার কাণ্ডটা দেখাই তোমাদেরকে। মজার কাণ্ডটা কি দেখো, এবার হচ্ছে অ্যালগরিদমটা, মানে পুরাটাই আসলে অ্যালগরিদম, পুরাটাই কিন্তু অ্যালগরিদম। এটা হচ্ছে পার্টিশনিং অংশ, আর বাকি অংশটা হচ্ছে ছোট অ্যালগরিদম অংশ, এই দুইটা মিলেই কিন্তু। চলো এখন আমি অ্যালগরিদম লেখা শুরু করলাম, কুইক শর্ট অ্যালগরিদম। ওকে, এখানে কি করলাম, এ অ্যারে কে এই অ্যালগরিদমের মেথডের মাধ্যমে পাস করে দিছি, কারণ আমি তো পার্টিশনের মধ্যে এ অ্যারে নিয়ে কাজ করছি, তাই এখানে এ অ্যারে কে পাস করে দিলাম প্যারামিটার হিসেবে। একইভাবে এই এ অ্যারের ইনডেক্স, আমরা জানি অ্যারের ইনডেক্স থাকে, ইনডেক্সকেও তো পাস করতে হবে, তো লোয়ার ইনডেক্সকেও পাস করলাম, আপার ইনডেক্সকেও এর প্যারামিটার হিসেবে পাস করলাম। এখন দেখো ভিতরে কি কাজ করছি, ইফ একটা কন্ডিশন দিয়ে দিছি, এই কন্ডিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন। লোয়ার বাউন্ড সব সময় আপার বাউন্ডের চেয়ে ছোট হবে, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই ঘটনাগুলো ঘটবে। স্বাভাবিক, আমার কি কখনো এরকম হয়? জিরো ইনডেক্স যদি 8 এর ইনডেক্সের চেয়ে বড় হয়ে যায় তাহলেই তো ব্যতিক্রম ঘটনা, ভয়ঙ্কর অবস্থা। এটা হয় না, এটা হইলে এটা কাজ করবে না, এটা ভেঙে গেল বা অন্য কোনো সাইটে চলে গেল, অন্য কোনো দুর্ঘটনায় চলে গেল। এইজন্য এই কন্ডিশনটা সবসময় চেক করি আমরা, এইজন্য এটা রাখছি এখানে যে লোয়ার ইনডেক্স সবসময় অবশ্যই আপার ইনডেক্সের চেয়ে ছোট হবে। যদি ছোট হয়, কন্ডিশনটা সত্য হয়, তাহলে কি ঘটনা দেখো, এই মুহূর্তে তুমি লোকেশনের কথা ভুলে যাও। এখানে আমি একটা পার্টিশন নামক মেথডকে কল দিছি, এই পার্টিশন মেথডে কি আছে, এ প্যারামিটার, এল বি প্যারামিটার, ইউবি প্যারামিটার। এই পার্টিশন মেথডটা কোনটা আমাকে যদি বলো তাহলে বলবা স্যার এই হচ্ছে পার্টিশন মেথড। এই পুরা মেথডটাকে আমি এই কুইক শর্টের মধ্যে কল দিছি। কল দিলে মানে কি, এই পুরা মেথডের কাজটা আমার ওইটার মধ্যে হয়ে যাবে, পার্টিশনের কাজটা। তবে একটা ঘটনা আছে, এখানে দেখো, এখানে কিন্তু একটা জিনিস রিটার্ন করবে, তাই না? এই যে পার্টিশন এত বড় একটা কাজ করলো, এই পার্টিশনের কাজ শেষে কি তোমাদের রিটার্ন করলো আমাকে বলো, সাইফুল বলো। End. এই যে পার্টিশন এত বড় কাজ করে এই অবস্থায় দাঁড়াইছে, এই যে এই অবস্থায় দাঁড়াইলো, এই পুরা চার্টটা দেখো তুমি, এই অবস্থায় দাঁড়াইলো, এখানে তোমাকে কি রিটার্ন করছে আমাকে একটু বলো, মানে ফলাফলটা কি দিচ্ছে বলো। ইন্ডি রিটার্ন করবে স্যার। এইখানে তো অ্যাবসলিউট ভ্যালু তো এই যে 7, এটা তো শিওর হয়ে গেছে। রাইট, একটু থামো তুমি। 7, এই 7 ভ্যালুটা যে বললা শিওর হয়ে গেছি, কি শিওর হয়ে গেছো? এই 7 ভ্যালুর এটা পজিশন নাম্বার। অবস্থান শিওর হয়ে গেছো তুমি, অর্থাৎ লোকেশন তোমাকে রিটার্ন করছে সে। এবার বুঝতে পারছো? জি স্যার। এই পার্টিশন মেথডটা আমাকে 7 ভ্যালুর জন্য এর অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন 5 কে, অর্থাৎ অ্যারের লোকেশনটা রিটার্ন করছে। তাই আমি এই জায়গাটায় পার্টিশনটা যখন কল দিলাম, সেই রিটার্ন ভ্যালুটাকে ধরার জন্য আমি কি করলাম, লোকেশন নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যার নাম লক ইকুয়াল টু। এখন এই সমস্ত পার্টিশনিং মানে লোকেশনটা আমি লক নামক ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। ক্লিয়ার? এবার সবাই কি ক্লিয়ার? বেশ জটিল অ্যালগরিদম, বাট সহজ আছে। আচ্ছা, রাখলাম। কেন রাখলাম এই প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন দেখো, আবারও আমি এই কুইক শর্ট অ্যালগরিদমটাকে কল দিলাম। সাইফুল ইসলাম, তুমি কি আমারে বলবা যে একটা মেথডের মধ্যে যখন আরেকটা মেথডকে আমি কল দিই, এটাকে কি মেথড বলে? একটা মেথডের এই একটা আছে হচ্ছে নিজে নিজের ডাক দেয়, এটা রিকারশন। রিকারশন। কল দিছে রিকারসিভ মেথড। আমি এখানে রিকারসিভ কল করছি, রিকারসিভ, হ্যাঁ এখানে আমি রিকারসিভ কল করছি, তার মানে এই মেথডটাকে হুবহু আমি কল দিছি। দেখছো কুইক শর্ট। তবে একটা কাজ আছে, দেখো কি করছি, এ মানে হচ্ছে ওই অ্যারেটার নাম, এলবি মানে হচ্ছে লোয়ার বাউন্ড, মানে 0 নামক ইনডেক্সটা, আর লোকেশন -1টা কি জিনিস আসো আমি একটু বুঝাই দিই। এই দিকে তাকাও, তোমরা সবাই এই চিত্রটার দিকে তাকাও। এখানে দেখো প্রথম সাব লিস্টটার দিকে দেখো তোমরা, এই একটা সাব লিস্ট, এটা যে আদৌ পার্টিশন হইছে, ভাগ হইছে, তার প্রমাণ হইলো। এইটার নাম হচ্ছে এ, ঠিক আছে? এটা লোয়ার বাউন্ড হচ্ছে 0, আর এর আপার বাউন্ড বা এর এই দুর্ঘটনাটার কথা বলি, এর এই জিনিসটা হচ্ছে এই যে লোকেশন -1টা কি জানো? কি লোকেশন আমাকে রিটার্ন করছে? 5। তাহলে 5 - 1 কত হয় সাইফুল?
4 জি স্যার 4। 4 তার মানে দেখছো, তার মানে এই অ্যারেটা 0 থেকে শুরু আর লোকেশন -1 পর্যন্ত শেষ, মানে হচ্ছে 4 পর্যন্ত শেষ। দেখো আলাদা হয়ে গেল 0 to 4। পার্টিশন হলো, জি স্যার। বিচ্ছিন্ন হয়েছে। তাহলে তোমরা আমাকে বলো, যারা বুঝবো আমাকে সিলভিয়া বলো, এই অ্যারেটাকে আমি কিভাবে পড়তে পারি বলো। প্রথমে কুইক শর্ট নাম দিলাম, তারপর অ্যারে তোমাকে সহজ করে দিলাম, অ্যারের নাম দিলাম কুইক শর্ট, তারপর অ্যারেটাকে আনলাম এ কমা। এবার তুমি আমাকে বলো সিলভিয়া তারপর একটা কিভাবে সাজাবো, এই পয়েন্টটাকে কিভাবে পাবো আমি, এই যে এই পয়েন্টটাকে 6 কে, যে কেউ বলো। লক প্লাস করে দেবো রাইট, ভেরি গুড নাদিম, লোকেশন +1। হ্যাঁ, আর এখানে আপার বাউন্ডটা কত, আপার বাউন্ড থাকলো 8, মানে আপার বাউন্ডই থাকলো। তাহলে দেখো এই কাজটা এখানে করছি, কুইক শর্ট এ অ্যারে স্যার একটা হচ্ছে স্যার ইনক্রিমেন্ট, একটা কি স্যার ডিক্রিমেন্ট? প্রথম একটা হচ্ছে স্যার মাইনাস, একটা হচ্ছে স্যার ইনক্রিমেন্ট, প্লাস করে দিলে হবে না? ইনক্রিমেন্ট একটা ডিক্রিমেন্ট। দেখো দেখো তাহলে কি হলো এ, তার মানে শুরুটা কি এই অ্যারেটার শুরুটা হচ্ছে আমার এখান থেকে 6 নাম্বার ইনডেক্স থেকে। 6 ইনডেক্স কিভাবে পাবো, এই যে লোকেশনটা রিটার্ন করছিল এই লোকেশন -1, মানে এটার শুরুটা 6 থেকে, আর শেষ কোথায় আগে যাচ্ছে তাই, আগে যাচ্ছে মানে ইউ বি, মানে আপার বাউন্ড, এই আপার বাউন্ড। দেখছো এবার কি ক্লিয়ার সবাই? জি স্যার। এই পুরাটাই হচ্ছে তোমার অ্যালগরিদম, এই পুরাটাই হচ্ছে প্রথমে পার্টিশন করি। দেখো এই জন্যই কুইক শর্ট অ্যালগরিদম, এই পার্টিশনিং শর্ট অ্যালগরিদমও বলা হয় একে। কেন, আগে পার্টিশন করে নেই, তারপর পার্টিশন থেকে ছোট অ্যালগরিদমটা বের করি। এই পুরাটাই হচ্ছে আমার অ্যালগরিদম, পুরাটা। তাহলে এই হচ্ছে তোমার এটা, এই প্রশ্নটা আসলে অ্যালগরিদমের জন্য, শুধু অ্যালগরিদমের জন্য 6 মার্কস থাকবে, আর তোমার এই টেকনিক বের করার জন্য আলাদা 6 মার্কস থাকবে। মাথায় রেখে, এটা কোনো ছোট প্রশ্ন না, এটা অত্যন্ত বড় একটা প্রশ্ন। আর যদি কখনো কাকে বলে দেয়, তাহলে কাকে বলের জন্য 2 মার্কস থাকতে পারে, তখন এতটুকু দিলে হবে, এতটুকু উদাহরণ সহ দিলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আলাদাই প্রশ্ন। হ্যাঁ, কুইক শর্ট অ্যালগরিদম অনুযায়ী এই ভ্যালুগুলোকে সাজাও, তখন তোমাকে পুরো টেকনিকটা ব্যাখ্যা করবা। আমি কিন্তু খুব বাংলায় খুব সুন্দর করে এখানে অনেক কিছু লিখে দিছি। এই নোটটা পড়লে, এটা পরীক্ষায় নোটটা দেওয়ার দরকার নাই, কিন্তু এই নোটটা পড়লে তুমি কিভাবে পরীক্ষার হলে দিবা, আমি যেভাবে আঁকছি, যে প্রসেসগুলো যেভাবে ধাপে ধাপে কাজটা করছে, এটা তোমার মাথায় একবারে ঢুকে যাবে। অনেক বর্ণনামূলক লেখা লিখছি এখানে তোমাদের জন্য। ঠিক আছে, একবারে ভেঙে অ্যালগরিদমটার খুঁটিনাটি লিখে দিছি এই নোটটার মধ্যে। এই নোটটাই অনেক কিছু। তো এই হচ্ছে আমার, আমি আর নোটটা রিডিং পড়লাম না, রিডিং তো তোমরাও পড়তে পারবা যে কোনো জায়গা থেকে, আমি তোমাকে পুরাটা বর্ণনা দিয়ে দিলাম। বেশ বড় এবং জটিল একটা অ্যালগরিদম, বাট খুব কঠিন না। আমাদের কাজ দুইটাই, প্রথম কাজ পিভট নির্বাচন করা, দ্বিতীয় কাজ স্টার্টিং পয়েন্ট নির্বাচন করার জন্য আমরা কি স্টার্টিং পয়েন্ট থেকে প্রত্যেকটা উপাদানকে পিভট এলিমেন্টের চেয়ে ছোট অথবা সমান কিনা এটা খোঁজ করি। যদি ছোট অথবা সমান হয়, ইনক্রিমেন্ট হয় এক এক করে, এবং প্রতিটা এলিমেন্টের সাথে তুলনা করি। যদি কোনো বড় উপাদান পেয়ে যাই, তাহলে আমার নতুন স্টার্টিং পয়েন্ট নির্ধারিত হয়। এটা হচ্ছে 2 নাম্বার কাজ শেষ। হ্যাঁ, 3 নাম্বার কাজ হচ্ছে ইন্ডিং পয়েন্ট। ইন্ডিং পয়েন্টের প্রত্যেকটা উপাদান কি, মানে শেষ থেকে আর কি, প্রত্যেকটা উপাদান কি আমার পিভটের চেয়ে বড় কিনা। যদি বড় হয়, তাহলে আমার ডিক্রিমেন্ট হবে, এক এক করে আমি নিচের দিকে আসবো এবং প্রত্যেকটা উপাদানের সাথে তুলনা করব। কিন্তু যখনই কোনো ছোট উপাদান পাবো, তখন আমি নতুন ইন্ডিং পয়েন্ট নির্বাচন করব। 2টা কাজ গেল। 3 নাম্বার কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্টের কি ইন্ডিং পয়েন্টের চেয়ে ছোট কিনা। যদি ছোট হয়, তাহলে দুইজনের মধ্যে জায়গার অদল বদল হবে। আর যদি ছোট না হয়, তাহলে পিভট পয়েন্ট অর্থাৎ পিভট এলিমেন্টের সাথে ইন্ডিং এলিমেন্টের জায়গার অদল বদল হবে। শেষ। এই হচ্ছে আমার অ্যালগরিদম। এই 3টা কাজের উপর ভিত্তি করে এই পার্টিশনিং টেকনিকটা হয়। সবাই কি বুঝতে পারছো? অনেক দ্রুত কথা বলি, অনেক আগের চেয়ে কথা স্পিড বেড়ে গেছে, কি আর করা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, বাসায় ঠান্ডা মাথায় দেখো। এটা দেখার পরে যদি না বুঝা, আমার আবার বৃহস্পতিবার আমি আসবো। বৃহস্পতিবার ইনশাল্লাহ, বৃহস্পতিবার তোমরা আমার সাথে দেখা করে এটা বুঝে যাও। ঠিক আছে, এইটা আমি আজকে তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব এই লেকচারটা। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কথা স্যার, আপনি যে বাবল শর্টটা গুগল ক্লাসরুমে দিয়েছেন স্যার, সেটা তো কোড নট ফাইল দেখাইতেছে। কুড নট ফাইন দেখাইতেছে? ঠিক আছে, বাবল শটটা আমার কেন কুড নট ফাইন তো দেখানোর কথা না, ক্লাসরুমে তো আছে, দেখলাম আমি। স্যার আমরা শুধু এটাকে ইয়াটা দেখাইতে, মানে অ্যালগরিদমটা অ্যালগরিদমটা দেখাইতেছি, কিন্তু ইয়াটা মেন যে আপনি বুঝাইছেন
হ্যাঁ মেইন যেটা বুঝেছেন সেটা আমরা মানে ইয়ে করতে পারতেছি আচ্ছা না আমি স্যার, আজকে আবার নতুন ওপেন করে হইতেছে বাবল না। শটটা লোড করে দিব না, হ্যাঁ নতুন করে আবার ডাটা স্ট্রাকচারে বাবল শট লোড করে দিব। আচ্ছা আরেকটা কথা, সেটা হলো আমার যে ডাটা স্ট্রাকচার ক্লাসরুম আছে, ওই ক্লাসরুমে আমি অনেকরে দেখি না, মাত্র 7 জন অ্যাড, তাহলে বাকিরা পাবে কিভাবে? মাত্র 7 জন অ্যাড করা, বাকিরা কোথায় গেলাম বুঝলাম না। কিন্তু আমার স্যার ওইটাই অবজেক্ট ফেসবুক ওরিয়েন্টেডে গ্রুপে লিংকটা সবাই দিয়ে অ্যাড দিলে আছে। ভালো হয়। বুঝলাম না সাইফুল, বলো। আর লেকচারটা স্যার নয় আমি ওইটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিয়ে গ্রুপে দিলাম, লিংকটা হ্যাঁ দিলে ভালো হয়। ধরো লেকচারটা আজকে তোমার দিয়ে দিলাম, আমি গ্রুপে দিয়ে দিলাম, কিন্তু আমার ভিডিও রেকর্ড গুলো তো এখানে আছে, আবার ইউটিউবেও আছে ভিডিও রেকর্ড গুলো, তাহলে ওইখান থেকে নিয়ে নিতে পারো, আমি ওই লিংক দিয়ে দিচ্ছি। লিংকটা দিয়ে দিলে ভালো হয়, এই অনেকেই আছে লিংকটা আমি লিংক না এখন পাওয়ার তোমাদের কারণে। দিয়ে দিলাম, ওই যে কি বলে এখনই গ্রুপে আজকে এখনই দিয়ে দিব সব গ্রুপে। জি স্যার, ওই গ্রুপে সবাই মোটামুটি অ্যাক্টিভ থাকে, গ্রুপে দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে, এই সবগুলো ডকুমেন্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, সব অ্যালগরিদম গুলো। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চলে যাচ্ছ নাকি ঘুমাতে তাড়াতাড়ি? না স্যার, ঘুম তোমাদের সাথে তো হইতেছে আরো না। আমার কথা আছে, 10 মিনিট অফ হওয়ার আগ পর্যন্ত আগেই বিদায় নিয়ে নিলাম, আর এরকম রাত্রে 10টায় ক্লাস হইতে পারে, আমার সম্ভাবনা আছে। আচ্ছা আরেকটা হলো, স্যার সিলভিয়া বলছে স্যার আপনার ইউটিউবের লিংকটা দিতেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, আমি দিয়ে দিব, একটু পরে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ তো 10 মিনিটের মধ্যে কথা শেষ করি। এটা হলো, তোমরা সবাই টাকা পয়সা ক্লিয়ার করছো কিনা, বেতন, এই বিষয়ে কেউ কিছু বলে না। জি না স্যার, আমি ক্লিয়ার করি নাই স্যার, আমার একদম একটু জরুরি, প্রবলেম এটা আছে। 15 তারিখ শেষ হয়ে যাচ্ছে, ক্লিয়ার না করলে কিন্তু মানে কিছু করার নাই। এটার জন্য আমাদের কারো কাছে রিকোয়েস্ট করলে কোনো লাভ হবে না। যদি মনে করো প্রতিবারের মতো এটা গা ছাড়া ভাবে নিয়ে নিচ্ছ যে না এটা স্যাররা তো প্রতিবারই বলে, এটা কিছু হবে না, এটা বললে ভুল হবে। এবার আমাদের হাতে নেই যে স্যারকে রিকোয়েস্ট করলাম স্যার আমারে পরীক্ষা দিতে দেন, বা আমি দিতে পারিনি, কয়দিন পরে দিবে, এই কথা আমাদের বললে কোনো লাভ নাই। এমনকি ইউনুস স্যারও কিছু করতে পারবে না, সরাসরি স্যার এটা অনেকে ফিনান্স তো স্যার কমিটি। বলতেছে স্যার এবার নাকি সেমিস্টারই হবে না স্যার। আমি বললাম সেমিস্টার হবে না, না সেমিস্টার ড্রপ করে দিবে আমাদের আইএসটি থেকে। আর তোমাদের সেমিস্টার ঠিকই হবে, কারণ সংসদ টিভিতে কারিগরির সমস্ত ক্লাস হচ্ছে, অক্টোবরে পরীক্ষা হয়ে যাবে, এটা একদম 100%। আমাদের থেকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নিছে কারিগরি বোর্ড, এবং অক্টোবরে পরীক্ষা হবে, এটা একবারে নিশ্চিত। হ্যাঁ অক্টোবরে পরীক্ষা হবে এটা নিশ্চিত, কারিগরি বোর্ড আমার থেকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নিছে, আমি ডাটা দিয়ে দিছি তাদেরকে, এবং শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সিলেবাস অর্ধেক হয়ে যাবে, এটা মাথায় রাখো, অর্ধেক। ওকে স্যার অন্য ক্যাম্পাস হবে নাকি আমাদের আইএসটির না মধ্যে না হবে? আইএসটি মানে তে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই সিদ্ধান্ত নেন এই যে অন্য ক্যাম্পাস হবে না আইএসটি তে, এইটা একটা গুরুত্বপূর্ণ যে কেন্দ্র কোনটা হবে। আমার মনে হয় কেন্দ্র নিজ নিজ ক্যাম্পাসে হবে, এই বিষয়টা মনে হয় সবাই করবে। এটা হইতে পারে, এই বিষয়ে জিজ্ঞেস করে নাই, তবে এটা মনে হয় বোর্ড সিদ্ধান্ত নেবে, নিজ নিজ ক্যাম্পাসে হতে পারে, সেক্ষেত্রে তোমরা ফ্যাসিলিটি পাবে, এটা সমস্যা নেই। কিন্তু কথা হলো তোমরা আগে তোমাদের ডিউ গুলা পরিশোধ করে দাও। আর আরেকটা কথা জানি বলতে যাচ্ছিলাম, আরেকটা কথা হলো ভর্তির ব্যাপারে, ভর্তি প্রক্রিয়া চলছে, আমি গ্রুপে শেয়ার করে দিব কিছু পোস্ট, এটা তোমরা তোমাদের ফেসবুকের প্রত্যেক ফ্রেন্ড সার্কেলকে এটা পোস্টটা দিয়ে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে আমার এই শেয়ারটা অনেক হাজার হাজার লোকের কাছে চলে যায়। ওকে আচ্ছা স্যার। ঠিক আছে, সবাই রে মোটামুটি আমি দেখছি সবাই মোটামুটি অ্যাক্টিভ বা রেসপন্স করছে, যারা যারা কথা বলে নাই তারা হচ্ছে পিএল, সে তো কোনো কথাই বলে না, আমি বুঝতে পারছি না তুমি কি বুঝতে পারছো কিনা। সাদিও কোনো কথা বলে নাই, আমি জানি না বুঝতে পারছি কিনা পড়া। সাকিয়ার রেসপন্সও কম, জানি না আজকে বুঝতে পারছি কথা। হ্যাঁ সাদিয়া বলতেছো কিনা? আমার ভয়েস শোনা যায় না। ও আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু তুমি বুঝতে পারছো কিনা। তারপরে যে নাজমুন নাহার পিএল বুঝতে পারছো কিনা আমাকে জানাতে হবে তো, না জানালে তো আমি মনে করো আমি সবসময় ভালো স্টুডেন্ট নিয়ে কাজ করি না, আমি ভালো স্টুডেন্ট এমনিই ভালো রেজাল্ট করে জানি, আমার দরকার হলো মিডল স্টুডেন্ট বা তার চেয়ে যারা বুঝতে অসুবিধা হয় তাদেরকে আমি চেষ্টা করবো পরে তুলে আনার, কারণ ভালো স্টুডেন্টকে কখনোই বলতে হয় না যে তুমি পড়ো, তুমি সিলেবাস শেষ করো, হাজারবার বলতে হয় না, কিন্তু বলতে হয় খারাপ মানে একটু কম বুঝে যারা, খারাপ না অ্যাকচুয়ালি কম বুঝে যারা, তাদেরকে বলতে হয়। তাই আমি ওই ছেলেগুলোর হাত ধরে উপরে উঠাতে চাই, যেমন এই যে এই কোনো রেসপন্স নাই, নাজমুন নাহার পিএল কোনো রেসপন্স নাই, আমি জানি না বুঝতে পারছে কিনা, এই চ্যাপ্টার এই সাবজেক্টটা বেশ জটিল। পিএল স্যার কথা বলছে তো স্যার, শোনা যায় না তুমি কি বুঝতে পারছো? বুঝতেছি। হ্যাঁ বুঝতে পারলে ভালো, তুমি না বুঝতে পারলে গ্রুপে যারা যারা ভালো আছে, যেমন সাইফুল অ্যালগরিদম খুব ভালো বুঝে আমার জানা মতে, মাহমুদ, তারপরে আমাদের ছাত্রীদের মধ্যে ফারজানা, ইভা, তারপর এরাও খুব ভালো বুঝে আমি মনে করি, তারপর সিলভিয়া, এদের সাথে কন্টাক্ট করে তুমি, আসাদ এরাও ভালো বুঝে, এদের সাথে কন্টাক্ট করে তুমি আরো ভালো করে বুঝে নাও, না বুঝতে পারলে আমার সাথে
গ্রুপ ওয়াইজ এসে দেখা করো, 4-5 জন নিয়ে আসবে, তাহলে 4-5 জন একসাথে বুঝা দিব, ভালো হবে এটা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর দেখা যাবে তোমাদের ব্যাচে সাইফুল বা ওদের কথা আমার চেয়েও ভালো বুঝতে পারো, ওদের কাছে একটু বেশি সময় দিবা, তারপরে না বুঝতে পারলে আমার কাছে আইসো, শেষ ভরসা আর কি। আগে তোমাদের বন্ধুদের মাধ্যমে সলভ করার চেষ্টা করবে, এটা হচ্ছে নিয়ম গ্রুপ ডিসকাশন, না মূল নিয়ম এটা। ঠিক আছে, তাহলে আজকের মতো ঠিক আছে, এখানেই শেষ স্যার। ক্লাস। ওকে, আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি, অনলাইনেই থাকো, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।